দর্শক সবাইকে শুভেচ্ছা। শুরু করছি কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান আয় বাড়াই স্বনির্ভর হই। অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেডিও চিলমারি ৯৯.২ FM এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/রেডিও চিলমারিতে। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি RDRS বাংলাদেশের সৌজন্যে। আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হুমায়রা হেনা। কৃষকের মুখে হাসি থাকলে দেশের মুখে হাসি থাকে। কৃষকের ফসলেই অন্ন যোগে আমাদের সবার, আর সেই ফসল যখন ক্ষতিগ্রস্ত হয় তখন বুক ভারী হয়ে আসে কৃষকের। কষ্টে কাতর হয় কৃষক। বন্যা, খরা, ভাঙ্গন এসব কিছুর সাথে লড়াই করে ফসল ফলায় কৃষক। হ্যাঁ, কৃষক কৃষানি ভাই বোনেরা, আপনাদের প্রতি অফুরান ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের কৃষি আয়োজন আয় বাড়াই স্বনির্ভর হই। আজকের বিষয় বর্ষা মৌসুমে কৃষকদের করণীয়। কৃষক ভাই বোনেরা, কৃষি বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর জানতে অনুষ্ঠান চলাকালীন সময় ফোন করুন 0177366867 এই নম্বরে। আপনার প্রশ্নের সঠিক সমাধান দিবেন আমাদের অতিথি। আজ এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষিবিদ সজীব আহমেদ, টেকনিক্যাল অফিসার, অ্যাগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট, RDRS বাংলাদেশ। প্রিয় অতিথি, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। কৃষিবিদ সজীব আহমেদ, টেকনিক্যাল অফিসার, অ্যাগ্রো মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট, RDRS বাংলাদেশ। ইতোমধ্যে কুড়িগ্রামের বেশ কিছু এলাকা বন্যা কবলিত হয়েছে। বন্যা পরবর্তীতে কি কি করণীয় রয়েছে কৃষকদের? জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রেডিও চিলমারির দর্শক শ্রোতাকে। আমাদের ইতিমধ্যে দেশের অনেক অংশে, বিশেষ করে আমাদের যদি বলি কুড়িগ্রামের বুড়ঙ্গামারি, চিলমারি, রাজারহাট, তারপরে কুড়িগ্রাম সদর, এই রিজনে বন্যা প্লাবিত হয়েছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই বন্যা ক্ষতি থেকে কাটিয়ে ওঠার জন্য আমার কৃষকদের পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আমাদের যে ফসলটা ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে, সেই পানিটা যদি নেমে আসে, সেই ফসলগুলো যেমন যদি বলি বিভিন্ন শাকসবজি বা ধান, পানিটা যদি নেমে আসে, নেমে আসার পরে যদি আমরা দেখি যে ১০-১২ দিনের মধ্যে যদি কোনো কুশি বের হচ্ছে, সেক্ষেত্রে সেই ফসলটাকে নষ্ট না করে ওই ফসলেই আমরা ১০-১২ দিন কুশি বের হওয়ার পর যদি আমরা ইউরিয়া সার ৮ থেকে ১০ কেজি হারে বা সাথে আমরা পটাশ সার যদি দিই ৮ থেকে ১০ কেজি হারে, সেই ফসলটা কিন্তু বেঁচে যাবে এবং সেই ফসল থেকেই মূল ফসলের মতোই আবার উৎপাদন পাওয়া যাবে। তাছাড়া বন্যার সময় দেখা গেল যে বিভিন্ন ধরনের কচুরিপানা, বজ্র, বিভিন্ন ধরনের, আবার অনেক ক্ষেত্রে নদীর বালি গিয়ে জমি নষ্ট করে ফেলে। সেক্ষেত্রে আমরা সেই জমিগুলো যদি পরিষ্কার করে ফেলি, তাহলে সেটা আবাদযোগ্য হয়ে যাবে সাথে সাথে। আর একটা হচ্ছে বিভিন্ন আমাদের বন্যা প্লাবিত হওয়ার কারণে বিভিন্ন খামার, তারপরে গবাদি পশুর বিভিন্ন ফার্ম গুলো যে আছে, সেক্ষেত্রে পানি ঢুকে বিভিন্ন রোগ জীবাণুর প্রাদুর্ভাব দেখা যায়। সেক্ষেত্রে যদি যত তাড়াতাড়ি সম্ভব গরু বা হাঁস মুরগির যে খামারটা, সেটা যদি দ্রুত যদি শুকানোর ব্যবস্থা করা যায়, বা যেহেতু রোগ জীবাণু বাসা বাঁধে, সেক্ষেত্রে ব্লিচিং পাউডার বা ফিনাইল দিয়ে যদি আমরা জীবাণু মুক্ত করি, তাহলে যে হাঁস মুরগির যে রোগ বালাই, সেটার প্রাদুর্ভাবটা কমে যাবে। আর একটা করা যাচ্ছে যে আমাদের যে ফসলগুলো, যদি আমরা এখন আমনের সিজন আসছে সামনে, বীজতলা, অনেকের বীজতলায় ইতিমধ্যে অনেকে বীজতলা করছে, বীজতলা নষ্ট হয়ে গেছে আমরা যতটুকু আজ খবর জানি। সেক্ষেত্রে যাদের বীজতলা নষ্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে দ্রুত বীজতলা করে ফেলা। যদি বন্যার পানি এখনো এলাকায় না নামে, সেক্ষেত্রে আমরা বলি দাপক পদ্ধতিতে একটা আছে। তারপরে আপনার যদি ভাসমান বেডে, যদি সম্ভব হয় ভাসমান বেডে করা, বা হচ্ছে বিভিন্ন ট্রেতে ঘন আকারে যদি বীজতলা করা যায়, তাহলে সামনের যে আমন সিজন আছে, সেই আমন সিজনটা ভালো মতোই ধরা যাবে। আর হচ্ছে যদি তারপরেও যদি কিছু জমি আছে, যেমন যে জমিগুলোতে পলি পড়ে আছে এবং আরো ডিলে হবে, যে কোনো আমন চাষ করা যাবে না, সেক্ষেত্রে স্বল্প মেয়াদী যে বিভিন্ন খেসারি বা বলি, মসুর বলি, ভুট্টা বা পেঁয়াজ, সেগুলো কিন্তু চাষ করা যায়। সেক্ষেত্রে সার তুলনামূলক খুবই কম লাগে, আবার দেখা গেল বিনা চাষেও কিন্তু পলিমাটির উপর চাষ করা যায়। সেক্ষেত্রে আমি মনে করি যদি এই পদক্ষেপগুলো নেয়, তারপরে আমাদের তো সরকারি অফিস আছে, বিভিন্ন বেসরকারি সংস্থা আছে, আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। আমাদের সাথে যদি যোগাযোগ করে, তাহলে বন্যার সার্বিক যে রিয়েলিস্টিক পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় কিন্তু আমরা পরামর্শ দিতে পারবো। জি, এবারে আপনার কাছে জানতে চাইবো যে বন্যায় কৃষি খাতে ঝুঁকি, প্রস্তুতি ও করণীয় গুলো কি কি রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের বন্যা হয়ে গেছে, আবার বন্যার ঝুঁকি কিন্তু এখনো আছে, সামনে আরো বন্যা হতে পারে। সেক্ষেত্রে যে ঝুঁকিগুলো যেটা বললাম, সেক্ষেত্রে আমাদের ঝুঁকি হচ্ছে ফসলের মাঠটা আমাদের বিশেষ করে নিচু অঞ্চল যেগুলো আছে বা হচ্ছে চর অঞ্চল, সেক্ষেত্রে বন্যা যদি আকস্মিক যে বন্যাগুলো হয়, সেক্ষেত্রে আকস্মিক বন্যায় দেখা যায় যে আমাদের কৃষি ফসলগুলো
প্লাবিত হয়ে যায় এবং অনেকদিন পানি যদি স্টে করে সেক্ষেত্রে ফসলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আমন সিজন আসছে। জি। আমনের বীজতলা নষ্ট হয়ে যায় বা আমনে অনেকদিন জলাবদ্ধতা থাকার ফলে আমন চাষাবাদ করা যায় না। তারপরে যদি আমি বলি হাঁস মুরগি খামার বা হচ্ছে পোল্ট্রি সেক্টর যদি বলি প্রাণী সম্পদে সেক্ষেত্রে রোগবালাইয়ের প্রাদুর্ভাবটা কিন্তু বেড়ে যায়। আপনি জানেন বর্ষাকালে কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাই বিশেষ করে তরকা বা গলা ফুলা, ডায়রিয়া, আমাশয় এই জি। রোগগুলো কিন্তু বাড়ে। আর হচ্ছে আমার যদি মাছের ক্ষেত্রে যেমন অনেক সময় আকস্মিক বন্যায় নদীর পুকুরের পাড় যদি নিচু হয় সেক্ষেত্রে পাড় তলিয়ে গিয়ে দেখা গেল মাছ বের হয়ে যাওয়ার জি। সম্ভাবনা আছে বা পাড় ভেঙে যায়। বিভিন্ন ধরনের তারপরে গবাদি পশুর খামারগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের সাপ, পোকামাকড়, গুইসাপ এই ধরনের মানে ক্ষতিকর প্রাণীও কিন্তু প্রবেশ করতে পারে। আরো এই ধরনের ঝুঁকি কৃষিতে রয়ে গেছে। আর যদি বলি সেটা ঝুঁকির সাথে, সাথে আমাদের যদি আমরা বলি করণীয় বা প্রস্তুতের বেলায় তাদেরকে অবশ্যই যোগাযোগ রাখতে হবে এবং আমাদের বিভিন্ন আমাদের রেডিও চিলমারির মাধ্যমে কিন্তু আমরা পূর্বাভাস আপনারা দিয়ে থাকেন। সেক্ষেত্রে বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে কিন্তু বিভিন্ন পূর্বাভাস বা এখন মোবাইল আসছে। মোবাইলের মাধ্যমে কিন্তু অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা পূর্বাভাসটা জেনে থাকি। যদি পূর্বাভাসটা আমরা জানতে পারি সেক্ষেত্রে প্রস্তুতি হিসেবে কিন্তু আমরা মেজারমেন্টটা নিতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি কৃষির বেলায় বলি, কৃষির যদি আমরা যে ফসলটা আমাদের যে নষ্ট হয়ে গেছে সেটার অল্টারনেটিভ আমাদের ব্যবস্থা থাকতে হবে। যদি আমরা দেখা গেল যে বন্যা চলে আসছে, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা ফসলটা যাতে ডিলে না হয়, সেক্ষেত্রে আমরা যে ফসলগুলো বীজের মাধ্যমে ফলিয়ে থাকি সেগুলো যদি আমরা বাসাবাড়িতে বিভিন্ন পলিথিনে বা ট্রেতে যদি আমরা চারা করতে পারি, সেক্ষেত্রে চারাগুলো কিন্তু দিলে আমাদের যে এই বন্যার কারণে যে লসটা, যে টাইম পিরিয়ডটা নষ্ট হয় ফসলের মাঠে আমরা ফসল ফলাতে পারি না। সেটা কিন্তু পুষিয়ে নেওয়া সম্ভব। দ্বিতীয় হচ্ছে যে বীজতলাগুলো যদি আমরা প্রস্তুতি হিসেবে যেহেতু তলিয়ে যদি যায় বন্যার পানিতে বা নষ্ট হয়, সেক্ষেত্রে আমরা বীজতলাগুলো যদি এরকম উঁচু জায়গাতে করতে পারি তুলনামূলক উঁচু বেডে। আরেকটা আমাদের এই কুড়িগ্রাম অঞ্চলে একটা প্র্যাকটিস আছে সেটা হচ্ছে আমরা ওটা বলি বলান পদ্ধতি বা দ্বিরোপণ। ধানের দেখা গেল যে জায়গায় আপনার প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, জি। ধানের বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাতে যদি আমরা ওই চারাগুলো তুলে বীজতলা থেকে তুলে যদি একটু তুলনামূলক উঁচু জমিতে একটু ঘন আকারে যদি চারাগুলো লাগাই সেক্ষেত্রে কিন্তু আমাদের যে আমন ধানের যে চারাটা নষ্ট হয় সেটা কিন্তু থেকে রক্ষা পায়। তারপরে আমরা ভাসমান বেডে কিন্তু এটা কিন্তু বিশেষ করে দক্ষিণ অঞ্চলে কিন্তু অনেক বেশি প্র্যাকটিস হচ্ছে। সেটা যদি আমরা ভাসমান বেডে যদি বীজতলা করতে জি। পারি তাহলে কিন্তু এই ক্ষতি পুষিয়ে আনা সম্ভব। তাছাড়া আমরা যদি পুকুরের বেলায় বলি বা মাছের খামারের বেলায় বলি পুকুর, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যে মাছের সরঞ্জামগুলো আছে মাছ ধরা। যেমন বর্ষা আমি দেখলাম যে কালকে আমার পুকুরে পানি ঢুকছে। সেক্ষেত্রে যদি মাছ ধরার সরঞ্জামগুলো আমার রেডি থাকে তাহলে কিন্তু আমাদের যে বিক্রয়যোগ্য মাছ বা বড় মাছ আছে সেগুলো কিন্তু আমরা মেরে কিন্তু বাজারে বিক্রি করতে পারি। জি। সেক্ষেত্রে ক্ষতি কিন্তু পুষিয়ে নেওয়া সম্ভব। আর যদি আমরা বলি বিভিন্ন খামারে যেটা আমি একটু আগে আপনাকে বললাম ঝুঁকিটা বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় বা সাপ, কুমির, সাপ আপনার কি বলে গুইসাপ এগুলো যদি জি। প্রবেশ করে, এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যদি আমরা কিছুটা উঁচু করে দেই খামারের চারপাশটা বা বেড়া জাল যেটা ব্লু নেট বলি জি। সেগুলো দিয়ে যদি বেড়া দেয়া হয় তাহলে কিন্তু এগুলো প্রবেশ করতে পারবে না। তাছাড়া এই বন্যার ঝুঁকির আগে আপনার বন্যার যে সম্ভাবনা আছে রোগবালাইয়ের সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যদি হাঁস, মুরগি, গবাদি পশুকে যদি আমরা বিভিন্ন ধরনের টিকা দিয়ে থাকি, তাহলে কিন্তু সে রোগের প্রাদুর্ভাবটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। এই প্রস্তুতিগুলো নেওয়া যেতে পারে। জি। বন্যায় প্রাণী সম্পদ খাতে ঝুঁকি, প্রস্তুতি ও করণীয়গুলো কি, কি রয়েছে? যদি এ ব্যাপারে বলতেন। প্রাণী সম্পদ খাতে যদি স্পেসিফিক্যালি বলি তাহলে রোগবালাইয়ের প্রাদুর্ভাবটা কিন্তু বেড়ে যায়। রোগবালাইয়ের প্রাদুর্ভাব বাড়ে তারপরে আপনার বিভিন্ন ধরনের এই সময় যেটা হয় সেটা হলো যে বন্যায় প্লাবনের ফলে আমাদের যে গবাদি পশুর চারণভূমিটা, বিভিন্ন ঘাসের জমিগুলো জি। সেগুলো নষ্ট হয়ে যায়। তারপরে দেখা গেল যেগুলো নিচু এলাকা সেখানে খড়ের পালার মধ্যেও পানি প্রবেশ করে বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণ হতে পারে। জি, প্রিয় যেগুলো শ্রোতা, হ্যাঁ, আ এই মুহূর্তে একজন শ্রোতা আমাদের ওকে। সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা এই প্রশ্নের উত্তরে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ রাসেল, উলিপুর থেকে বলছি। স্যারের কাছে আমার প্রশ্ন ছিল, টানা বৃষ্টিতে আমন ধানের জমিতে পানি জমে আছে। কতদিন পানি থাকলে ক্ষতি হবে? জি, আপনি শুনতেই থাকুন। আমাদের শ্রোতা প্রশ্ন রেখেছেন যে টানা বৃষ্টিতে আমন ধানের জমিতে পানি জমে আছে। কতদিন পানি থাকলে ক্ষতি হবে? জি, ধন্যবাদ আপনাকে। আমন ধানের জমিতে পানি যদি আপনার এটা পানির লেভেলটা বুঝতে হবে। যদি ধানের উপরে যদি পানি চলে যায়, সেক্ষেত্রে কিছু, কিছু ধান আছে সেটা ১০ থেকে ১৫ দিন পর্যন্ত জলমগ্ন সহিষ্ণু যে জাতগুলো আছে, সেটা থেকে কিন্তু সেই ধানগুলো কিন্তু বেঁচে উঠবে। আবার কিছু, কিছু ধান আছে যে আপনার আ ৫ দিন বা ৭ দিনের মধ্যে যদি পানির নিচে থাকে সেই ধানগুলো পচে যায়। তার কুশি বা পাতা পচে যায়।
আর যদি পানিটা যদি তার মানে টপ লেভেলের যদি মানে ধানের যে উচ্চতা সেই উচ্চতার চেয়ে যদি নিচে থাকে, এবং সেটা ডিপেন্ড করবে যে কতগুলো কুশি মারা গেছে বা হচ্ছে ধানের পাতা কতটুকু মরে গেছে, পচে গেছে। যদি ওনার ধান খেতে পানি বের হওয়ার চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব ওই জমি থেকে, আমন ধানের জমি থেকে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করা, এবং পানিটা বের হওয়ার পরে যদি ওইখান থেকে আমরা অপেক্ষা করতে হবে। অনেকেই করে যে আপনার ধানের পানি বের হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের সার দেওয়া শুরু করে, জি। কীটনাশক দেওয়া শুরু করে। সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা 7 দিন থেকে 10 দিন যদি অপেক্ষা করি, যদি দেখি যে না আমাদের ধান গাছটা বেঁচে গেছে, ওখান থেকে কুশি বের হচ্ছে, তাহলে ধান গাছটা আমাদের আলাদাভাবে আর ধান রোপণ করার দরকার নেই, ওই ধানটার থেকে আমাদের ফলন পাওয়া সম্ভব। আর তারপর যদি দেখি যে বিভিন্ন রোগ বালাই দেখা গেছে, সেক্ষেত্রে অবশ্যই যারা কৃষি পরামর্শক আছে তাদের সাথে যোগাযোগ করে, তারপরে আপনার 8 থেকে 10 দিন পর যদি দেখি যে পাতা সতেজ হয়ে আসছে, আবার কুশি বের হচ্ছে, সেক্ষেত্রে আপনার বিঘা প্রতি যদি 8 থেকে 10 কেজি আপনার ইউরিয়া সার, 8 থেকে 10 কেজি যদি পটাশ পরিমাণ মতো জমির উর্বরতা অনুযায়ী যদি প্রদান করা হয়, সেক্ষেত্রে আপনার ধান গাছটা ঠিক হয়ে যাবে। জি, প্রিয় শ্রোতা, আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। এই মুহূর্তে আরো একজন শ্রোতা যুক্ত রয়েছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে? আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন বাদল, চিলমারি সরকারি কলেজ থেকে বলছি। বজ্রপাতের আমার প্রশ্ন, বজ্রপাতের সময় মাঠে কাজ করলে কি কি সতর্কতা মানতে হবে? জি, আপনি শুনতেই থাকুন, আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। প্রিয় অতিথি, আমাদের শ্রোতা প্রশ্ন রেখেছেন যে বজ্রপাতের সময় মাঠে কাজ করলে কি কি সতর্কতা মানতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। বজ্রপাত এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা শুধুমাত্র কৃষকদের জন্য না, সবার জন্যই জি। আমাদের জেনে থাকা উচিত। মাঠে, বিশেষ করে মাঠে, বড় মাঠে যদি হয়, সেক্ষেত্রে মাঠের ক্ষেত্রে এরকম বজ্রপাতে অনেক কৃষক মারা যাওয়া। আমাদের কিছুদিন আগেরও একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বজ্রপাতে সবচেয়ে বেশি মারা যায় কৃষকরা। জি। সেক্ষেত্রে কৃষকদের এই বিষয়টা বেশি জানতে হবে। যদি আমরা মাঠের মাঝখানে থাকি, সেখানে বজ্রপাতের সম্ভাবনা দেখা দেয়, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কোনো বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। জি। যদি সেটা সম্ভব না হয়, তাহলে মাঠের মাঝখানে, অবশ্যই উঁচু জায়গাতে না, তুলনামূলকভাবে নিচু জায়গা বা সমতল জায়গাতে 2 হাঁটু গেড়ে বসে থাকতে হবে। জি। হাঁটু গেড়ে বসে কানে আঙুল দিয়ে মাথাটা 2 হাঁটুর ভিতরে দিয়ে থাকতে হবে, যাতে আমাদের বজ্রপাতের যে ইয়াটা, আর যদি আমরা শুয়ে পড়ি, অনেকে এই ইয়াটা দেয় যে শুয়ে পড়তে হবে মাঠে। মাঠে যদি শুয়ে পড়ে, তাহলে কিন্তু তাকে বিদ্যুৎ পরিবাহিত হয়ে তার বড় ধরনের ক্ষতি বা ক্ষতি মৃত্যুর হতে ঝুঁকি পারে। কিন্তু আছে। তারপরে হচ্ছে অনেকেই আপনার বড় গাছের নিচে বা হচ্ছে আপনার তারের পোল, এটা একটা ভুল ধারণা বশত তারের পোল বা তারের নিচে দাঁড়ায়। সেক্ষেত্রে জি। সেটাও কিন্তু, ওইখানে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা বেড়ে যায়। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে কোন ধরনের যদি, যেটা বললাম যে নিচু জমি, আর অনেকে আবার কৃষক একসাথে 10-12 জন যখন কাজ করে, তখন তারা দেখা গেল যে একসাথে গাদা লেগে একসাথে আশ্রয় নেয়। জি। সেটা হচ্ছে বদলে তাদের যদি 10-15 জন যদি থাকে বা কয়েকজন থাকে, এটলিস্ট 10-12-15 ফিট দূর যদি তারা এই পজিশনটা যেটা বললাম আমি, হাঁটু গেড়ে বসে, সেই পজিশনে যদি বসে, তাহলে বজ্রপাতে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কিছুটা কমবে। প্রিয় শ্রোতা, আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। এই মুহূর্তে আরো একজন শ্রোতা যুক্ত রয়েছেন আমাদের সাথে। কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কে আয়েশা বলছেন? বলছি। জি, আপনার স্যারের প্রশ্নটি কাছে করুন। আমার প্রশ্ন, ভারী বৃষ্টির আগে নাকি পরে ইউরিয়া সার দেওয়া ভালো? জি, শুনতেই থাকুন। আমাদের শ্রোতা প্রশ্ন রেখেছেন যে ভারী বৃষ্টি হওয়ার আগে নাকি পরে ইউরিয়া সার দেওয়া ভালো? আচ্ছা, ধন্যবাদ প্রশ্নের জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। সেক্ষেত্রে আমাদের কৃষকরা, আবহাওয়া কিন্তু ফসল উৎপাদনের জন্য একটা গুরুত্বপূর্ণ নিয়ামক। সেক্ষেত্রে আপনার সার, কীটনাশক যেকোনোটা দেওয়ার ক্ষেত্রে আমাদের কৃষকরা অনেকেই করে বৃষ্টি হওয়ার আগে দেয়, মানে আবহাওয়াটা খেয়াল না করেই বা কোনো না জেনেই সার দেয়। সেক্ষেত্রে যদি আমরা, ভারী বৃষ্টির কথা বলেছে উনি, যেকোনো বৃষ্টির ক্ষেত্রে যদি বৃষ্টি হয়, বৃষ্টির আগে যদি দেয়া হয়, সেই সার দিয়ে, কীটনাশক দিয়ে, সেটা কিন্তু আমাদের অপচয় হবে। জি। সারটা ধুয়ে অন্য ক্ষেতে চলে যাবে বা হচ্ছে অপচয়টা হবে। মানে আমার গাছে যে উদ্দেশ্যে দিলাম সেটা কিন্তু হবে না। হবে না। সেক্ষেত্রে আমাদের করতে হবে যে, আবার অনেকে ভারী বৃষ্টির পরে জমিতে পানি জমে আছে, সেক্ষেত্রেও দেয়, সেটাও করা যাবে না। আমাদের করতে হবে যে, জমিটা যদি আমরা ধানের ক্ষেত হয়, সেক্ষেত্রে আপনার 3 থেকে 4 আঙ্গুল পানি যদি হয়, সেক্ষেত্রে আমরা সার দিতে পারি। আর অন্যান্য ফসলের ক্ষেত্রে তুলনামূলকভাবে বৃষ্টিপাতটা যখন মাটিতে রস তুলনামূলক কমে যায়, স্বাভাবিক যে রসটা মাটিতে থাকে, সেই জায়গা যখন হয়, তখন আমাদের সার দিতে হবে। তাছাড়া সারটা পরে দিতে হবে, আমাদের খেয়াল করতে হবে যে পানি কতটুকু আছে জি। সেটার উপরে। শ্রোতা, আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। প্রিয় অতিথি, আমরা যে প্রশ্নটিতে ছিলাম যে বন্যায় প্রাণী সম্পদ খাতে ঝুঁকি, প্রস্তুতি ও করণীয়গুলো কি কি রয়েছে? ঠিক আছে। আপনার ঝুঁকি যেটা বললাম, ঝুঁকি হচ্ছে এই ক্ষেত্রে গবাদি পশুর, হাঁস মুরগির কিন্তু রোগবালাইয়ের পরিমাণটা বেড়ে যায়, এটা আমি বললাম। দ্বিতীয় যে ঝুঁকিটা হচ্ছে, এই ক্ষেত্রে খাবারের, তার কিন্তু খাদ্যের অভাব দেখা দেয়। জি। বিশেষ করে হচ্ছে আপনার এই যে ঘাস বা হলো খড় যেগুলো প্লাবিত হয়ে গেছে, বা অনেকে খাবার রাখে, সেই খাবারগুলো
বন্যা প্লাবিত হয়ে, কারণ বন্যার পানিতে কিন্তু অনেক জীবাণু থাকে, সেই জীবাণুগুলো যদি ঘাসে বা হচ্ছে খড়ে যায়, সেগুলো যদি খাওয়ানো হয় তার কিন্তু বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, বিষক্রিয়া সৃষ্টি হওয়ার ঝুঁকি থাকে। তৃতীয়ত হচ্ছে যে এক্ষেত্রে রোগবালাই বিভিন্ন বন্যপ্রাণীর কথা আমি ইতিমধ্যে বলছি, সে বিভিন্ন বন্যপ্রাণী যেটা বন্য বা আমরা বলি ক্ষতিকর প্রাণী, যেটা ক্ষতিকর প্রাণীতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, সাপ বা বিভিন্ন গুইসাপ এরকম। তৃতীয়ত যেটা কাজটা হয় সেক্ষেত্রে যে জমিটা আমাদের যে তাদের যে বাসা আবাসস্থলটা, গবাদি পশুর বা হাঁস মুরগির যদি বলি প্রাণী সম্পদের, সেক্ষেত্রে ওইটা তাদের আবাসস্থলটা স্যাঁতসেঁতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখান থেকেও জীবাণুর আক্রমণ বেড়ে যায়। চতুর্থ, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি হিসেবে যেটা নিতে হবে, প্রস্তুতি হিসেবে আমাদের গবাদি পশুর যাতে খাবারের বিকল্প থাকে, যাতে আমরা নিরাপদ খাবার তাকে খাওয়াইতে পারি। সেক্ষেত্রে যদি আমরা ঘাসের বদলে যদি সাইলেজ আকারে আমরা করে রাখি, সাইলেজ আকারে করার একটা প্রক্রিয়া আছে, সেটা যদি সাইলেজ আকারে ঘাসগুলো সংরক্ষণ করা যায়, তারপরে আপনার ঘাসের বদলে যদি দেখি যে এই ঘাসগুলো বন্যার পানি দ্বারা প্লাবিত, রোগ হওয়ার ঝুঁকি থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই বিভিন্ন ধরনের গাছের পাতা, যেমন কাঁঠাল পাতা খাওয়াইতে পারি, ইপিল পাতা খাওয়াইতে পারি, তারপরে আপনার বট, পাকুড়, এই ধরনের গাছের পাতা কিন্তু আমরা খাওয়াইতে পারি, ঘাসের বিকল্প হিসেবে কাজ করবে। তাছাড়া খড়টা খাওয়ানোর আগে অবশ্যই আমাদের শুকিয়ে নিতে হবে, যাতে স্যাঁতসেঁতে কোনো ধরনের জীবাণু যাতে এখানে না থাকে। চতুর্থ যে খাবারটা, সেটা বিভিন্ন ধরনের খৈল, ভুসি, বিভিন্ন ধরনের শুকনো খাবার যেগুলো তুষ, সেগুলো যদি আমরা খাওয়াই তাহলে কিন্তু তার খাবারের ইয়াটা পূরণ হবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের ঝুঁকি থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রয়োজনীয় যে ওষুধপাতি, বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন যদি করা থাকে, ভ্যাকসিনেশন করার চেষ্টা করা। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে স্যালাইন বা হলো বিভিন্ন ধরনের ওষুধপাতি যেটা গরুর সাধারণ প্রাথমিক চিকিৎসার জন্য লাগে, সেগুলো সংরক্ষণে রাখা প্রস্তুতি হিসেবে। আর হচ্ছে বিভিন্ন ধরনের যদি সম্ভব হয় গবাদি পশু বা প্রাণীর যে খামারগুলো, সেগুলো কিছুটা উঁচু জায়গায় করা। উঁচু জায়গায় যদি করা যায় তাহলে বিভিন্ন ধরনের যে রোগ জীবাণুর আক্রমণ সেটা কমা বা বন্যার পানি প্রবেশ করার ঝুঁকিটা কমা। জি, এই মুহূর্তে আরো একজন শ্রোতা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। কে আছেন আমাদের সাথে? হ্যালো শ্রোতা, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ ফজলুল হক মন্ডলপাড় থেকে বলছি। আমার প্রশ্ন, বন্যার আশঙ্কা থাকলে কৃষকরা আগে থেকে কি কি প্রস্তুতি নেবেন? জি, আপনি শুনতেই থাকুন। আমাদের শ্রোতা প্রশ্ন রেখেছেন, বন্যার আশঙ্কা থাকলে কৃষকরা আগে থেকে কি কি প্রস্তুতি নেবেন? ওকে, ধন্যবাদ। বন্যার আশঙ্কা থাকলে আমাদের অবশ্যই পূর্বাভাসের মাধ্যমে আমরা জানতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রিজারভেটিভ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে, আমাদের যদি ফসল মাঠে থাকে এবং সেই ফসলের মাঠ যদি বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা আমরা দেখি, তাহলে সেটার জন্য যে বিকল্প বীজতলা করা বা হচ্ছে চারা সংগ্রহে রাখা বা চারা তৈরি করা, সেটা করতে হবে। আর হচ্ছে কোন ফসল করতে হবে, আমাদের খেয়াল করতে হবে যে অনেকে বন্যা যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে আমাদের যেমন ধানের যদি বলি, আমন ধানের ক্ষেত্রে আমাদের কিন্তু ভাদ্র মাসের পর কিন্তু কোনো আমন আর চাষ করা যাবে না। অনেকে এখন বন্যা যদি প্লাবিত হয়, অনেকে সেটা মনে করে যে আমন ধানটা তাহলে মিস হয়ে গেল আমাদের, তারা কিন্তু ওইখানে আমন ধান চাষ করে, তখনই কিন্তু রবি ফসলের যে চাষাবাদের সময়টা সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, সেটা কিন্তু ফসল উৎপাদনের উপর একটা প্রভাব পড়ে। তার মানে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ফসলের যে সময়কালটা সেটা মেনটেন করতে হবে, এবং বিকল্প যে স্বল্পকালীন যদি এইরকম ক্ষেত্রে যদি হয়, বন্যা দীর্ঘস্থায়ী হয় এবং স্বল্প দেখা গেল 1 মাস সময় পাচ্ছে রবি মৌসুমে যাওয়ার আগে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের স্বল্পকালীন যে ফসলগুলো আছে সেগুলো আমরা চাষাবাদ করতে পারি। আর প্রস্তুতি হিসেবে যেটা করা যেতে পারে, আমাদের বিভিন্ন ধরনের সার, কীটনাশক, সেগুলো বিভিন্ন কৃষি অফিসের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, যা কৃষি পরামর্শক আছে ওনাদের সাথে পরামর্শের ভিত্তিতে আমাদের গ্রহণ করতে হবে। প্রিয় শ্রোতা ও দর্শক, দেখছেন এবং শুনছেন কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান আয় বাড়াই স্বনির্ভর হই। অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেডিও চিলমারি 99.2 FM এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি RDRS বাংলাদেশের সৌজন্যে।
এই মুহূর্তে একজন শ্রোতা যুক্ত রয়েছেন আমাদের সাথে। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ সাদুল্লাহ থেকে মৌসুমী বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, সবজি খেতে পানি জমে গাছ হলুদ হয়ে যাচ্ছে, কি করলে গাছ বাঁচবে? জি, আপনি শুনতেই থাকুন, আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। জি, আমাদের শ্রোতা প্রশ্ন রেখেছেন যে সবজি খেতে পানি জমে গাছ হলুদ হয়ে যাচ্ছে, কি করলে গাছ বাঁচবে? ওকে, ধন্যবাদ। সবজি খেতে গাছ হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে জলাবদ্ধতা। জি, বৃষ্টিপাতের, হয়তো এখন বৃষ্টিপাতের সময় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জমিতে পানি হয়তো জলাবদ্ধতা আছে, সেটার কারণে। সেটা যদি হয় সেক্ষেত্রে শিকড়ে পানি অতিরিক্ত থাকার কারণে অক্সিজেনের যখন অভাব হয় তখন হচ্ছে শিকড়টা পচে যাওয়ার একটা ইয়ে থাকে। সেক্ষেত্রে শিকড় যদি পচে যায় তাহলে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, বিশেষ করে নাইট্রোজেন, সালফার, এগুলো যখন গ্রহণ করতে না পারে তখন গাছটা হলুদ হয়ে যায় এবং মারা যাওয়ার পর্যায়ে প্রায় চলে যায়। সেক্ষেত্রে ওনার প্রতি আমার পরামর্শ থাকবে যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। জি, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, যদি পানিটা ধীরে ধীরে শুকিয়ে আসে সেক্ষেত্রে ওনার ফসলটা কিন্তু দ্রুতই বেঁচে উঠবে। আর যদি গাছটা না বাঁচে সেক্ষেত্রে বিকল্প চারা রোপণ করার পরামর্শ দিচ্ছি। জি শ্রোতা, আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। প্রিয় অতিথি, এবারে জানতে চাইবো ভারী বৃষ্টিপাত ও বর্ষাকালে কৃষি খাতে কি কি চ্যালেঞ্জ রয়েছে? ভারী বৃষ্টিপাতে এবং বর্ষাকালে যেটা হয়, আমাদের ফসলের মাঠে কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাইয়ের প্রাদুর্ভাবটা বাড়ে। বিশেষ করে যদি বলি আমরা গোড়া পচা রোগটা বা ঢলে পড়া রোগ বা শিকড় পচা রোগটা, এই রোগগুলো কিন্তু বেশি পরিমাণে হয়ে থাকে। সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, এই রোগগুলো বিভিন্ন জীবাণুর কারণে হয়ে থাকে, সেটার জন্য আমাদের মাটিটা শোধন করে নিতে হবে। জি, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যেমন আমি যদি বলি জৈব মাটি শোধকের কথা বলি, যে ট্রাইকোডার্মার কিন্তু অনেক মাটি শোধনের জন্য ভালো কাজ করে। তারপরে যদি বেডগুলো যদি উঁচু করে কিছুটা করা যায় এবং বিভিন্ন ধরনের রাসায়নিক যদি মাটি শোধক আছে সেগুলো যদি করা যায়, সেক্ষেত্রে তার বিভিন্ন এই রোগবালাইগুলোর প্রাদুর্ভাবটা কিছুটা কমবে। আর যেটা হয় সেটা হলো যে পানি নিষ্কাশনের ব্যবস্থা যখন না থাকে তখন জলাবদ্ধতার কারণে বিভিন্ন ধরনের ফসল, দেখা গেল যে পানিটা জলাবদ্ধতার সৃষ্টি হয় বা আমন ধান বা বিভিন্ন ধরনের ফসল আছে জলাবদ্ধতা সম্পূর্ণভাবে ডুবে যাওয়ার একটা ইয়া থাকে। তারপরে যেটা হয় বিভিন্ন ফসলের ক্ষেত্রে এই বন্যার কারণে বা অতিবৃষ্টির কারণে বিশেষ ফসল বা হচ্ছে বিভিন্ন রোগবালাইয়ের পরিমাণটা বাড়ে। জি, একজন শ্রোতা এই মুহূর্তে যুক্ত রয়েছেন। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম সালাম। কে মোহাম্মদ বলছেন, কোথা ইসলাম। থেকে বলছেন? উপজেলা মন্ত্রীমারি। আমার প্রশ্ন, আমন ধানের চারা রোপণের পর প্রথম সার কখন দিতে হবে? জি, আপনি শুনতেই থাকুন। আমাদের শ্রোতা প্রশ্ন রেখেছেন, আমন ধানের চারা রোপণের পর প্রথম সার কখন দিতে হবে? জি, ধন্যবাদ। আমন ধানের চারা রোপণের পর লাগানোর যদি আমি বলি সেক্ষেত্রে 7 থেকে 10 দিন পর যে সারের পরিমাণটা, ইউরিয়া সার যদি বলি, ইউরিয়া সারের পরিমাণটা 1/3 দেয়। আর বাকি সার যেগুলো আছে সেগুলো কিন্তু জমি তৈরি করার সময় আমাদের দিয়ে দিতে হবে। জি, আর ইউরিয়া সার যেটা, সেটা অবশিষ্ট রেখে 1/3 পরিমাণটা উনি 7 থেকে 10 দিন পর দিতে পারেন। জি শ্রোতা, আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আমরা এবারের প্রশ্ন রাখবো, এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে কৃষকের কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত? বন্যার যে ঝুঁকিগুলো, জি, বন্যার যে ঝুঁকিগুলো সেটার জন্য সবচেয়ে বড় বিষয় যেটা, বিভিন্ন ধরনের এই সিজনে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন রোগবালাই প্রাদুর্ভাব যেহেতু বাড়ে, আমার সবচেয়ে ভালো যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে বিভিন্ন কৃষি অফিস বলি বা হচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থা বা বিভিন্ন কৃষি পরামর্শক যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখা। কারণ মাঠের পরিস্থিতি বুঝে বিভিন্ন ধরনের যদি পদক্ষেপ নেওয়া হয় সেটাই সবচেয়ে বেশি কার্যকর। আর ঝুঁকি মোকাবেলায় যদি ওনারা করণীয় যদি বলি সেক্ষেত্রে বিভিন্ন, যে বললাম, যে অল্টারনেটিভ বীজতলা তৈরি করে রাখা বা বিভিন্ন ধরনের যে ফসলের যে রোগ বালাইগুলো হয় সেটার জন্য কীটনাশক বলি বা বালাইনাশক সেগুলো সংগ্রহে থাকা, সেটা পরামর্শের ভিত্তিতে প্রয়োগ করতে হবে। এই বিষয়গুলো করা যেতে পারে। জি। প্রিয় দর্শক ও শ্রোতা, বর্তমানে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন ব্যাংক, এনজিও গুলো সহজ শর্তে কৃষি ঋণ প্রদান করছে। অনেক কৃষকই জানেন না কোথায় গেলে এই ঋণ পাওয়া যায়। কৃষি ব্যাংক, যা সরাসরি কৃষকদের জন্য বিশেষভাবে ঋণ প্রদান করে থাকে। সোনালী ব্যাংক সহ অন্যান্য সরকারি ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ দিয়ে থাকে। কিছু বেসরকারি ব্যাংক ও এনজিও
ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য কৃষি ঋণ সুবিধা দিয়ে থাকে। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আরডিআরএস বাংলাদেশও কৃষক ভাই বোনদের জন্য কৃষি ঋণ প্রদান করে থাকে। এই ঋণ নিতে আগ্রহী যে কেউ নিকটস্থ আরডিআরএস ক্ষুদ্র ঋণ শাখা অফিসে গিয়ে সদস্যপদ গ্রহণ করে নিয়মতান্ত্রিকভাবে কৃষি ঋণ নিতে পারবেন। এই মুহূর্তে আরো একজন শ্রোতা যুক্ত রয়েছেন আমাদের সাথে। কে আছেন? হ্যালো, জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম তারানুর, আমি তবকপুর থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, বর্ষাকালে ধানের মাজরা পোকার আক্রমণ বেশি হয়, এটি দমনের সহজ উপায় কি? জি, আপনি শুনতেই থাকুন। আমাদের শ্রোতা প্রশ্ন রেখেছেন, বর্ষাকালে ধানে মাজরা পোকার আক্রমণ বেশি হয়, এটি দমনের সহজ উপায় কি? মাজরা পোকা দমনের সহজ উপায় হচ্ছে বিভিন্ন ধরনের, আমরা আইপিএম বলি, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সেই মেজারটা নেওয়া। বিশেষ করে যদি আমরা ধান খেতে যদি বিশেষ করে এটা হয়ে থাকে ইয়াং স্টেজে, আর হচ্ছে যখন আমাদের ইয়াটা আসে, ধানের শীষটা আসে সেই সময়, সেক্ষেত্রে এই মাজরা পোকা দমনের জন্য আমাদের খেয়াল করতে হবে যে মাঠে কোনো মাজরা পোকার ডিম আছে কিনা। যদি ডিম থেকে থাকে সেটা সংগ্রহ করা, তারপর বিভিন্ন ধরনের আলোক ফাঁদ ব্যবহার করা যেতে পারে। এখন আবার অনেকে কৃষকরা বেশিরভাগ যেটা করে থাকে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহার করে থাকে। এখন কিন্তু ফেরোমনের ফাঁদেরও ব্যবস্থা আছে। যদি বিভিন্ন কোম্পানি থেকে ফেরোমন ফাঁদ উৎপাদন করছে, সেটা যদি ফেরোমন ফাঁদ ব্যবহার করে, সেক্ষেত্রে আপনার যে মাজরা পোকা সেটা কন্ট্রোল করা সম্ভব। তারপরে যেটা করা যেতে পারে, যদি কীটনাশক প্রয়োগ করতে হয়, অবশ্যই বিভিন্ন ধরনের কৃষি পরামর্শকের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা মাজরা পোকা দমনের কীটনাশক স্প্রে করতে পারেন। জি শ্রোতা, আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। প্রিয় অতিথি, সামনে আমন মৌসুম আসছে। আমন চাষে কৃষকদের কি ধরনের পরামর্শ প্রদান করবেন, তার আগে একজন শ্রোতাকে আমরা নিচ্ছি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আমি জমরুদ্দি রাজারহাট থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। বর্ষায় পাট কাটার সঠিক সময় কিভাবে বুঝবো? জি, শুনতেই থাকুন। আমাদের শ্রোতা প্রশ্ন রেখেছেন যে বর্ষায় পাট কাটার সঠিক সময় কিভাবে বুঝবে। আচ্ছা, ধন্যবাদ ওনার। এখন পাট কাটার সময়, সেক্ষেত্রে পাট কাটা যদি আমি বলি, সে থেকে আপনার বীজ বপনের সময় থেকে 110 থেকে 120 দিনের মধ্যে পাট কাটার উপযুক্ত হয়। আর যদি পাটের যদি আমরা দিন মনে রাখতে পারি, সেক্ষেত্রে আপনার যখন ফুল আসবে, পাট গাছে যখন ফুল আসবে, ফুল আসার 50 থেকে 60% গাছে যদি ফুল আসে, সেক্ষেত্রে পাট কাটা যেতে পারে। এর আগে কাটলে হবে কি, ফলনটা কম হবে। যদি আমরা পরে কাটি, তাহলে পাটের যে আঁশের গুণাগুণ সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এই সময়টাতে যদি পাট কাটে, বেস্ট ফলনটা পাবে ওনারা। জি শ্রোতা, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা যে প্রশ্নটিতে ছিলাম যে সামনে আমন মৌসুম আসছে, আমন চাষী কৃষকদের কি ধরনের পরামর্শ দেবেন? ধন্যবাদ আপনাকে। আমন চাষের এখন কিন্তু বীজতলা করছে অনেকে, এখন আবার বীজতলা অনেকে করে ফেলছে। যারা মানে আগাম করবে, তারা বীজতলা চারা অনেক বড় বড় হয়ে গেছে অনেকের, আবার অনেকে বীজতলা কেবল করছে। সেক্ষেত্রে বীজতলা করার বেলায় এখন যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এজন্য যারা বীজতলা ইতিমধ্যে করছে এবং চারা বড় হয়ে গেছে, সেক্ষেত্রে তারা যদি আপনার চারাগুলো তুলে যদি আপনার অন্য জায়গায়, এই ক্ষেত্রে যেটা বললাম বলান পদ্ধতিতে বা দ্বিরোপণ, সেগুলো যদি ঘন আকারে যদি আপনারা কিছুটা উঁচু জমিতে করে, সেক্ষেত্রে আপনার এই বীজতলাটা নষ্ট হওয়ার কমবে। আর যারা এখন বীজতলা করবে, বীজতলা করার ক্ষেত্রে তারা কিছুটা যাতে উঁচু জমিতে করে, বা বিভিন্ন ধরনের, আগে আমি বলছি দাপক বা ট্রে পদ্ধতিতে যদি তারা বীজতলা করে, সেক্ষেত্রে বীজতলার জন্য পারফেক্ট হবে। আর যেটা আমন ধানের, কিন্তু আমন ধানের এখন মেইন ফিল্ড সেটা তৈরি করার সময়, সেক্ষেত্রে অবশ্যই মানে আপনার চিন্তা করতে হবে যে আপনার পানি নিষ্কাশনের যাতে ব্যবস্থা থাকে, কারণ সামনেও কিন্তু বৃষ্টি হওয়ার একটা ঝুঁকি আছে। সেক্ষেত্রে কারণ এরপর যদি ধান লাগাই, আমরা লাগানোর পর যদি বৃষ্টিপাতে যদি চারা যদি ডুবে যায়, নষ্ট হয়ে যায়, সে কিন্তু পুরা আমাদের সার বলি বা আমাদের চারা বলি পুরাটাই নষ্ট। সেক্ষেত্রে এটা খেয়াল করতে হবে। আর তৃতীয়টা যে হচ্ছে, আমাদের ধানের চারা লাগানোর পারফেক্ট একদম যদি এজ বলি বা বয়স, সেক্ষেত্রে আপনার 20 থেকে 25 দিন বা 30 দিন পর্যন্ত হয়। এই বয়সের চারা যদি লাগানো যায়, সেক্ষেত্রে আপনার আমন ধানের ফলনটা বেশি হয় বা আপনার টিলারিংটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর হলো এখন যেটা করতে হবে, সেটা হলো যে সারটা, আমাদের এইদিকে জৈব সারের ব্যবহার কিছুটা কম। সেক্ষেত্রে জৈব সার যদি তারা পরিমাণ মতো, এবং বিভিন্ন সার যে আছে সেগুলো যদি পরিমাণ মতো তারা ব্যবহার করে, তাহলে যে সারের অপচয়, সে অপচয়টা কম হবে, ধানের
চারাটাও ভালো হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেকে যারা এখানে বন্যা যদি প্রলম্বিত হয় বা জলাবদ্ধতা যদি দীর্ঘদিন থাকে, সেক্ষেত্রে তারা দেখা গেল যে শ্রাবণ ভাদ্র মাসের পরেও কিন্তু আমন ধান রোপণ করে। ভাদ্র মাসের পর আমন ধান রোপণ করা যাবে না। যদি ভাদ্র মাসের পরে রোপণ করা হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু বোরো ফসলের আমন আপনার রবি ফসলের উপরে কিন্তু প্রভাব পড়বে। তাদের দিনক্ষণের একটা ব্যাপার আছে। আর যে এলাকায় এখনো জলমগ্নতার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে বিভিন্ন জলমগ্ন সহিষ্ণু যে ফসল যদি বলি আমরা, বিধান 51, 52, বিধান 79 বা হচ্ছে আপনার বিনার বিভিন্ন জাত আছে, বিনার জাত 11, 12, এগুলো যদি চাষ করা যায়, এগুলো কিন্তু আপনার 14 থেকে 15 দিন পর্যন্ত জলমগ্নতা সহ্য করতে পারে। অর্থাৎ যদি পানির নিচেও তলিয়ে যায়, সেক্ষেত্রে 10-15 দিনের মধ্যে যদি পানিটা তার হাইট লেভেল থেকে নিচে নেমে আসে, সে কিন্তু ফসলটা কিন্তু বেঁচে যাবে। এটা একটা জিনিস। আর একটা যেটা করতে হবে আমাদের, যদি বন্যা দীর্ঘস্থায়ী হয়, ধান লাগানো যাচ্ছে না, মানে জমিতে অনেক পানি জমে আছে, সেক্ষেত্রে আমাদের স্বল্প জীবনকালীন যে বিভিন্ন জাত আছে, যদি বলি বিধান 57, 62, এইগুলো করা যেতে পারে। আর আমাদের এইদিকে এখন বেশিরভাগ কৃষকই স্বর্ণা ধান চাষ করে, গুটি স্বর্ণা বা সাদা স্বর্ণা। সেক্ষেত্রে তারা যদি উদ্ভাবিত যে একটা জাত আছে 103, বিধান 103, সেটা যদি চাষাবাদ করে, তাহলে তারা কিন্তু ফলনও অন্যান্য জাতের চেয়ে বেশি পাবে। জি। আরডিআরএস বাংলাদেশ সম্প্রতি কেএমডি কোম্পানি লিমিটেডের সাথে কৃষি বীমা নিয়ে কাজ করছে। এই বীমা কিভাবে কাজ করে? বীমাটা হচ্ছে, বীমার মেইন থিমটাই হচ্ছে বিভিন্ন ঝুঁকির বিপরীতে আপনার একটা প্রিমিয়াম প্রদান করে, সেটার বিপরীতে ঝুঁকিটা যদি বা ফসলের যদি বিভিন্ন ধরনের ক্ষতি হয়, সেটা হলো যে ক্ষতিপূরণ, সেটা পুষিয়ে নেওয়া। তো আরডিআরএস এই পদক্ষেপটা অবশ্যই একটা যুগান্তকারী পদক্ষেপ। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আরডিআরএস এই কাজটা শুরু করছে এই আমন সিজনের জন্য। সামনের আমন সিজনে আমরা যদি কুড়িগ্রাম অঞ্চলেই বলি, সেক্ষেত্রে আমাদের রাজারহাট শাখা এবং নাজিম খান শাখা, সেক্ষেত্রে 200, 200, 400 কৃষক এই বীমার আওতায় আসছে। এর বাইরেও যদি আরো বেশি কৃষক আসতে চায়, সেক্ষেত্রে তাদের করতে হবে গ্রুপ ভিত্তিক। আমরা যদি এই এলাকায় কোনো জায়গায় এরকম 200, 300 কৃষক যদি একতাবদ্ধ হয়ে তারা যদি এই বীমার আওতায় আসতে চায়, তারা কিন্তু আসতে পারবে। সেক্ষেত্রে তারা কাজ, যদি আমি বলি বীমা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে একটা জমির বিপরীতে আমন ধান চাষ করবে। যেমন এইখানে আমাদের যে ইয়াটা হয়েছে, এমইউ স্বাক্ষর হয়েছে, সেখানে ন্যূনতম 12 শতক জমির জন্য আপনার ন্যূনতম 12 শতক থেকে তার উপরে যে কোনো পরিমাণ জমির জন্য একজন কৃষক কিন্তু বীমা করতে পারবে। সেক্ষেত্রে 12 শতক জমির জন্য তাকে 264 টাকা প্রিমিয়াম প্রদান করবে। সেটা যদি ফসল যদি নষ্ট হয়, সেক্ষেত্রে একটা এলাকায় 200-300 যদি কৃষক থাকে যারা বীমা করছে, তাদের পরবর্তীতে ফসলের এই পুরাটা সময় কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হবে এবং ফসলের শেষে, মানে সিজনের শেষে যখন হারভেস্ট করা হবে ফসল তোলার পরে, তারপরে আপনার ওইখান থেকে ফসল পরিমাপ করে স্যাম্পলিং এর মাধ্যমে যদি নির্দিষ্ট ফলনের চেয়ে কম হয়, সেক্ষেত্রে এই যে বীমা করছে তার বিপরীতে প্রায় 10 গুণ, আমি বলতে পারি প্রায় 10 গুণ পরিমাণ টাকা কিন্তু ক্ষতিপূরণ হিসেবে পেতে পারে। জি। কিভাবে কৃষকেরা এই সুবিধা, বীমা থেকে সুবিধা পেতে পারে? কৃষকরা আমাদের কিন্তু যারা আরডিআরএস এর ক্ষুদ্র ঋণ কর্মসূচির যারা মাঠ কর্মী আছে বা বিভিন্ন আমাদের ম্যানেজাররা আছে, ওনারা কিন্তু এনরোলমেন্ট করছে অলরেডি। বিভিন্ন এলাকায় গিয়ে ওই এলাকার কৃষক গ্রুপদের সাথে আলাপ করছে। তারা হচ্ছে বিভিন্ন প্রিমিয়ামের বিপরীতে ফর্ম পূরণ করে কিন্তু এই সুবিধাটা নিতে পারছে। তারপরে ওই এলাকার বাইরেও যদি কেউ করতে চায়, সেক্ষেত্রে আরডিআরএস এর মাধ্যমে যদি যোগাযোগ করে, গ্রুপ ভিত্তিক ভাবে যদি কাজ প্রিমিয়ামে বা আপনার বীমার সুবিধা নিতে চায়, তাহলে কিন্তু তারাও এনরোলমেন্ট করতে পারবে। জি। এই বীমার সুবিধা সমূহ কি কি যদি বলতেন? বীমা, কৃষি বীমা আমি বললাম এর আগে যে এটা ঝুঁকি প্রশমনের কিন্তু একটা বড় হাতিয়ার। সেক্ষেত্রে যদি সুবিধাগুলো যদি বলি, আপনি স্বল্প একটা প্রিমিয়াম দিয়ে একদম 12 শতক জমির জন্য আপনার মাত্র 264 টাকা। এটা কিন্তু একটা কৃষকের জন্য যদি বলি ফসল খরচ, এটা খরচের মধ্যে যদি ইনক্লুড করে তারা ভাবে, কিন্তু তাদের ফসলে, আমাদের দেশে কিন্তু অনেক প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল বিনষ্ট হয়। সেক্ষেত্রে যদি তারা বীমাটা করে রাখে, তাহলে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ফসল নষ্ট হয়, তার বিপরীতে কিন্তু তারা ঝুঁকি যে খরচটা হয়েছে সেই খরচটা কিন্তু পুষিয়ে নিতে পারবে। আর একটা বড় সুবিধা হচ্ছে পুরা ফসল উৎপাদনের একদম বীজতলা থেকে শুরু করে ফসল হারভেস্ট পর্যন্ত পুরা সময়টাতেই তারা বিভিন্ন ধরনের কৃষি পরামর্শ পেয়ে থাকবে। আমাদের আরডিআরএস থেকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিব।
তারপর কেএমডি কোম্পানি লিমিটেড থেকেও বিভিন্ন ধরনের প্রতি সপ্তাহে বিভিন্ন ফোন কলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের কৃষি পরামর্শ দিবে, যাতে তার ফসলটা কৃষক ভালো মতো উৎপাদন করতে পারে। আর থার্ড যেটা, সেটা হচ্ছে একদম স্বল্প একটা প্রিমিয়াম দিয়ে, মানে স্বল্প টাকা আপনার ঝুঁকির বিপরীতে প্রদান করে, সেটার বিপরীতে কিন্তু ফসল যদি নষ্ট হয় বড় অ্যামাউন্টের একটা টাকা পাচ্ছে। তার মানে পরবর্তীতে কৃষকের যে মূলধনের যে সমস্যাটা হয় সেটা কিন্তু পুষিয়ে আসবে। এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে এখানে গ্রুপ ভিত্তিক কৃষকরা কাজ করার সুযোগ পাচ্ছে। বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারের সাথে স্টেক হোল্ডারের সাথে যোগাযোগের সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে তারা অনেক কিছু শিখতেও পারবে এবং তারা গ্রুপ ভিত্তিক ভাবে কৃষি, আমি যদি বলি একদম চাষাবাদ থেকে শুরু করে মার্কেটিং এরও কিন্তু তাদের একটা লিঙ্কেজ হয়ে যাবে। সেক্ষেত্রে এই সুবিধাগুলো তারা পেতে পারে। জি, আমরা একজন শেষ কলারের নাম্বার নেব। কে আছেন আমাদের সাথে? জি, আমার নাম আব্দুল হাই, আমি উত্তর খাগড়িয়া থেকে বলছি। আমার প্রশ্ন হলো, বৃষ্টির সময় ধানের পাতায় বাদামি দাগ দেখা যায়, এটা কি রোগ? জি, শুনতেই থাকুন। হ্যাঁ, রোগের নাম আপনি নিজেই বলে দিয়েছেন। এটা রোগের নামই বাদামি দাগ রোগ। এটা বৃষ্টির কারণে হয়, আবার অনেক সময় খরার কারণে হয়ে থাকে, বা সারের যখন কম থাকে। সেক্ষেত্রে এই রোগের যদি চিকিৎসা বলি, অবশ্যই আপনাকে নিজে কোনো কীটনাশক বা বালাইনাশক না দিয়ে যদি কৃষি পরামর্শের সাথে আলাপ করেন, তবে আমি আপনাকে বলতে পারি প্রপিকোনাজল বা হেক্সাকোনাজল এই জাতীয় যদি আপনার ছত্রাকনাশক আছে সেটা যদি স্প্রে করেন, এবং সুসময় যেটা একদম হচ্ছে, আমি যদি বলি একদম প্রথম থেকে যদি এই রোগটা আপনি কন্ট্রোল করতে চান, তাহলে আপনাকে বীজটা শোধন করে নিতে হবে, জমিটা শোধন করে নিতে হবে, এবং সুষম মাত্রায় জৈব সার সহ বিভিন্ন রাসায়নিক সার যদি আপনি দেন, এই রোগের প্রাদুর্ভাবটা কমার সম্ভাবনা আছে বা কমে যাবে। জি, শ্রোতা, আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। প্রিয় অতিথি, আপনার কাছে জানতে চাইবো যে বর্ষা মৌসুমে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়, তো বর্ষা মৌসুমে কৃষকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? ওকে, ধন্যবাদ। বর্ষা মৌসুমে আমাদের যেহেতু আমি বললাম আমি যদি বলি কৃষি খাত থেকে শুরু করে মৎস্য খাত, প্রাণী সম্পদ খাত, সব খাতেই কিন্তু কৃষকদের ঝুঁকি আছে। সেক্ষেত্রে ঝুঁকি বিবেচনায় আমাদের এই ঝুঁকিগুলো থাকে কিন্তু বিভিন্ন আবহাওয়ার কারণে। সেক্ষেত্রে আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাস, সেইগুলো যদি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া হোক বা ইন্টারনেটের মাধ্যমে হোক বা বিভিন্ন রেডিও টিভি চ্যানেলের মাধ্যমে হোক বা আবহাওয়া অফিসের মাধ্যমে হোক, যদি বিভিন্ন ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করি, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট উপায়। আর হচ্ছে আমাদের এই সময় বিভিন্ন জায়গায় চিটাগাং বন্যার কথা বলি, সেক্ষেত্রে ফসলের সাথে সাথে কিন্তু মানুষেরও জীবনহানি ঘটছে। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে গবাদি পশু থেকে শুরু করে ফসল এবং কৃষকরা আমাদের নিজেদেরকেও কিন্তু নিরাপদ রাখতে হবে। সেটার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সেগুলো করা উচিত। প্রিয় শ্রোতা ও দর্শক, দেখছেন এবং শুনছেন কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান আয় বাড়াই স্বনির্ভর হই। অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচারিত হলো রেডিও চিলমারির 99.2 FM ফ্রিকোয়েন্সিতে এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/radiochilmari-তে। এই অনুষ্ঠানটি পরিবেশিত হলো ক্ষুদ্র ঋণ কর্মসূচি আইডিয়ারিস বাংলাদেশের সৌজন্যে। প্রিয় অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রেডিও চিলমারি, আর যারা শুনছে তাদেরকেও ধন্যবাদ। কৃষক কৃষানী ভাই ও বোনেরা, বিদায় নিচ্ছে আজকের অনুষ্ঠান থেকে। আবারও কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিদায়। রেডিও চিলমারি।